দিদির ভিডিও এডিটিং এর জন্য একটা লোক দরকার, তো তখন ওর জন্য এডিটিং এর কাজও আমি করতাম ওখানে। হ্যাঁ, সন্দীপকে প্রতিদিন সকালবেলা করে ওকে ভিডিও পাঠাতো। আর জামাইবাবু সেখানে কি বলেছে, ওরা যে নেটটাতে ভিডিও করছে, ভিডিও পাবলিশ করছে, সেই নেটটার টাকাও আমরা দিই। কেন জানো তো? কারণ ওখানে নিজেদের স্বার্থ ছিল, কারণ দিদির ভিডিওটা এডিট করে ও যে পাঠাবে সেটার জন্য ওয়াইফাই লাগবে, ওয়াইফাই নেট লাগবে, তো নিজেদের স্বার্থের জন্য এই নেটটা দিয়েছিল। এই নেটটা কিন্তু তার জন্যই। হ্যাঁ, তারপরে এবার জামাইবাবুর মার শরীর খারাপ, দেখার লোক নেই এখানে, জামাইবাবু আসতে পারে না, যাই হোক কোনো কারণে আসতে পারে না, তা আমাকে যেতে বলতো, আমি যেতাম, আমি গিয়ে ওনাকে ডাক্তার দেখাতাম, মাঝে মাঝে গিয়ে থাকতাম, অসুবিধা বেশি হলে রাত দিন নেই যখন তখন ফোন করে বলতো আয়, যেতাম। তার কাজ করছি, আমার কাজ নেই, সে আমাকে মায়না দিচ্ছে, কি করব? তিনজন আত্মীয় মারা গেছিল, অসুখ চলছে আমাদের, তার মধ্যে ছেলেটা ওখানে গেছে, গিয়ে নিজে হাতে রান্না করেছে, সিদ্ধ ভাত করে সেখানে খেয়েছে, খেয়ে মাসিমাকে দেখেছে। এমনকি একদিন এসছে যে আমাদেরকে ফোন করে হঠাৎ বলছে কি যে আমি মাসিমাকে রক্ত দেব, কারণ মাসিমার রক্তের প্রয়োজন, রক্ত খুঁজে পাচ্ছে না। সেটাই এখন বললে তো অনেক কথা হয়ে যায়, নিচের কথা হয়ে যাচ্ছে, যেগুলো বলা আমরা এখনো বলতে খারাপ লাগে। তো যাই হোক, আমরা যে কিছুই করিনি সেটাও ওরা অস্বীকার করে গেল, আমি কিছুই করিনি ওদের জন্য, ওরা সব আমাদের জন্য করেছে। গত বছর আমাদেরকে জানুয়ারি মাসে 3000 টাকা বাড়িয়েছিল, 18,000 টাকা দিত, ব্যাস এই হলো আমাদের মাইনে। হ্যাঁ, আর ইন্টারনেটের জন্য 500 টাকা দিত, 590 টাকা করে রিচার্জ করতে হয়, 500 টাকা দিত, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো এই অবস্থা, তো সেই খোটাগুলোও দিয়ে দিল। মানে তোমরা এখন আমাকে প্রমাণ পাবে যে মাই ভিলেজ লাইফস্টাইলটাই যদি তোমরা যাও চ্যানেলে, তাহলে তোমরা দেখতে পাবে ওখানে গিয়ে চ্যানেলের ভেতরে গিয়ে দেখো আমাদের কোথাও নাম আছে টিনা মিত্র, সন্দীপ মিত্র, এটা কোনো জায়গায় যদি দেখতে পারো, শুধু ভিডিও ছাড়া যদি কোথাও দেখতে পারো, ভিডিও আর থাম্বনেলে মাঝে মধ্যে টিনার নাম টাম দিত, তাছাড়া তোমরা কোথাও যদি চ্যানেলে আমাদের কোনো নাম পাও, তখন আমাদেরকে যে ওয়ালপেপারটা হয় যার মধ্যে আমার ছবিটা দেওয়া আছে, ওটা আমি এই রিসেন্টলি লাগিয়েছি ওই ছবিটা। তাও জামাইবাবুকে বারবার করে বলা হয়েছে যে জামাইবাবু আমার একটা ফটো দাও, দিদির চ্যানেলে এরকম ফটো দেওয়া থাকে, ভাল লাগে দেখতে। তো অনেকবার না 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 করেছে, তারপরে গিয়ে তাই হ্যাঁ বলে ওটাকে লাগিয়েছে। আর ওদের রাগটা কোথায় জানো তো? যে নামটা দেওয়া না, মাই ভিলেজ লাইফস্টাইল, এটা কার ভিলেজ লাইফস্টাইল তোমরা এটা বুঝতে পেরেছো কখনো? বুঝতে চেয়েছো কখনো? কার ভিলেজ লাইফস্টাইল? তোমরা একচোখ মাই ভিলেজ লাইফস্টাইল, মাইটা কি? তোমরা অনেক বাজে কথা বলছো। মাইটা হচ্ছে দিদি। তোমরা দেখেছো আমাদের ভিডিওর আগে সৌমালির একটা অ্যাড আসতো ভিডিও শুরু হওয়ার আগে, কি এখন আসে না, মানে অনেক পুরনো ভিডিওতে, মানে ওরা প্রমাণ করতে চাইতো যে এটা আমাদেরই চ্যানেল, তোরা কাজ করছিস। অনেকে অনেক প্রশ্ন করেছে, শুধু একদিনের ভিডিওতে বলে দিয়েছে যে এরকম গ্রামের পরিবেশ তোমরা দেখতে চাও, তাই এরকম আমাদের বাবার বাড়িতে একটা চ্যানেল খুলে দিয়েছি, সেখানে তোমরা গ্রামের পরিবেশ দেখতে পাবে। আর আসলে হলো জিনিসপত্রের কথা। জিনিসপত্র গুলো কেন দিয়েছে জানো? স্বার্থের জন্য। কারণ ও সন্দীপ ওর মাকে দেখেছে, দিদি শাশুড়িকে দেখেছে, তাই দিয়েছে, দয়া করে দিয়েছে। একটাও নতুন জিনিস দিদিরা যখন কলকাতায় আসলো তখন আমি বললাম কি, তোমাদের তো এখানে কিছু আনোনি, তাহলে খাটটা দিয়েছো তুমি আমাকে, তো খাটটা নিয়ে যাও। জামাইবাবু বললো যে না, ওটা মামুনিকে শুতে দিয়েছি, আমি ওটা নেবো না। বললাম তোমার ঘর সাজাতে তোমার থাকবো কোথায়, তাহলে নিচে শুতে হবে। বলছে না, আমি তাহলে তুই এক কাজ কর, গাড়ি নিয়ে আমার ব্যারাকপুরের থেকে জিনিসগুলো নিয়ে আমাকে দিয়ে। একা গিয়ে সেই জিনিসগুলো গাড়িতে করে আমি দিয়ে এসছি, নিয়ে গেল ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম, আর সেখানে গিয়ে ডাক্তার দেখালো, সব করলো। আমরা কি বলে দিয়েছিলাম দিদি জামাইবাবু, আমরা তোমাদের কি বলে দিয়েছিলাম যে মার ওখানে গিয়ে চিকিৎসা করাও? এটা বলে দিয়েছিলাম। আমাদের যেটুকু ক্ষমতা আমরা মা বাবাকে চিকিৎসা করাতাম। তারপরে সে হঠাৎ করে একদিন আমাকে কিছুদিন পরে, মা যাওয়ার কিছুদিন পরে জামাইবাবু ফোন করে বলছে, সন্দীপ আমি মামুনিকে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি, কারণ মামুনি এখানে আর বেশি দিন থাকলে আমার সংসারে আগুন ধরিয়ে দেবে। আমার মা নাকি আমার দিদির সংসারে আগুন ধরাবে? কোনো মা কি চায় যে তার মেয়ে বা ছেলের সংসারে আগুন ধরা?
সত্যি মা বলো, তো তোমরা কেঁদে সত্যি বলো। কেঁদে মানে আমি বললাম তুমি সামনে এসেই কথা বলো, তুমি কেন হ্যাঁ, এখানে তোমরা তোমার কেউ কথা আমরা কেন বলতে পারি? আমাদেরকে ভালো বলবে না, কারণ প্রথমে দিদি এই কথাগুলো বলেছে, দিদি ভালো হয়ে গেছে তোমাদের সামনে, আমরা এখানে ভালো না। আমরা প্রথম থেকে বলছি আমরা এখানে ভালো না, আমরা মূর্খ অশিক্ষিত গ্রামের লোক বলেই আমরা অশিক্ষিত মূর্খ, কিচ্ছু বুঝি না। আমাদেরকে যা বোঝানো হয় আমরা তাই বুঝি। আর এমনকি তোমরা অ্যান্সার পেতেও না। এখানে অনেকে আমাদেরকে বলছে নাটকবাজ, তোমরা নোংরা, অনেক অনেক বাজে কথা বলছে। এদিকে আমরা কোন রকম কিচ্ছু করতে পারতাম না, শুধু ভিডিওটা আমরা ছিল না, আমরা বলছি শুধু আমাদের দায়িত্ব ছিল যে ভিডিও তোরা বানা, এডিট করে দে। আমরা শুধু ওদেরকে গুগল ড্রাইভে ওদের কাছে পাঠিয়ে দিতাম, ওরা ওটাকে ওরা নিজেরা আপলোড করে তারপরে ইউটিউবে আপলোড করতো। তো সেই জায়গায় ওখানে অ্যান্সার দেওয়া অনেক বাজে বাজে কমেন্টস আসতো, যেগুলো টিনা আমি মাঝে মাঝে বলতাম যে এটা ডিলিট করে, এত বাজে বাজে কথা বলছে, এটা ডিলিট করে দাও। মা যে অত বয়স্ক একটা মানুষ, তাকেও পর্যন্ত অনেকে অনেক নোংরা ভাবে গালাগালি দিয়েছে, সেগুলোও কিন্তু ডিলিট করেনি। আর আমরা এখান দিয়ে পারতামও না, কারণ আমাদের সেখানে ক্ষমতা ছিল না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি দীপশিতা। আমি দীপশিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা দেখলেন সেটাকে বলতে পারেন কি বলুন তো, ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট। হ্যাঁ, একদম অতীতের পাতা থেকে কিছু জিনিস তুলে নিয়ে আসলাম, যেগুলো কিনা অনেকে জানেন না, যারা নতুন নতুন দেখছেন এই বিষয়টা। আর অনেকের হয়তো সে সময় দেখেছিলেন কিন্তু ভুলে গেছেন, কারণ সেই সময়ের পর থেকে এই যে ভিডিওটার মধ্যে যে দুটো পাত্রকে দেখা যাচ্ছিল, সেই পাত্র দুটো তাদের জীবনেও এখন কিন্তু অনেক কিছু বদলে গেছে, যার জন্য স্থান এক রয়েছে, দুজনের দু জায়গায় রয়েছে, কিন্তু কাল আর পাত্র তাদের মধ্যে কিন্তু অনেক কিছু ডিফারেন্স চলে এসছে, যাতে এই যে এখনকার যে বিষয়গুলো হচ্ছে তার সাথে একটু একটু কিছু না কিছু মানে যে যোগ, সেই সময়কার থেকে চলে আসছে একটা জিনিস, সেই জিনিসটা যাতে আপনারা বুঝতে পারেন, তাই জন্য কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবাইকে রিকোয়েস্ট করব, এই লাইভটা, এটা একটা লাইভ যেটা সন্দীপ মিত্র চ্যানেলে রয়েছে, আজ থেকে 3 বছর আগে এই লাইভটা হয়েছিল। সেই লাইভটা আপনারা পুরোটা ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝবেন যে এই যে সন্দীপের সম্পর্কে যে কথাগুলো এখন আপনারা শোনেন না, সে কুড়ে, তারপর হচ্ছে কোনো কাজ করতে চায় না, তারপর হচ্ছে গিয়ে লম্পট, তারপর আরও অনেক কিছু শোনেন সন্দীপের সম্পর্কে। এই ভিডিওটা আপনারা যদি সত্যি মানে নিরপেক্ষ মন নিয়ে যদি দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে সন্দীপ ছেলেটা অ্যাকচুয়ালি কীরকম। একটা গ্রামের সহজ সরল ছেলে, যার মধ্যে কোনো প্যাঁচ ঘোচ ছিল না। দেখবেন তার বউ বারবার তাকে থামিয়ে দিচ্ছে, সে কথা বলতে চাইছে, তার বউ তাকে থামিয়ে তার ওপরে উঠে কথা বলছে, এক্সট্রা বাড়িয়ে গিয়ে কথা বলছে। তো যাই হোক, এখন বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো গতকাল আরেকটা লাইভ দেখলাম, সেটা কোথায় দেখলাম, সেটা দেখলাম এই সন্দীপের এক্স ওয়াইফ, এখনও যার সাথে ডিভোর্স হয়নি, ডিভোর্স চলছে, ডিভোর্স হওয়ার কথা চলছে, নানান রকম সেটেলমেন্টের ব্যাপার চলছে। তো সে একটা ভিডিও করেছে, করে কিছু কথা ক্লিয়ার করার চেষ্টা করেছে। তো সেটা দেখে আমার কি মনে হলো, আমার কাছে কি ক্লিয়ার হলো, সেইটাই আমি আলোচনা করব। এই লাইভটা দেখে, মোটামুটি একটা 35 মিনিটের লাইভ ছিল যেটা আমি দেখলাম, সেই লাইভটা দেখে একটাই কনক্লুশনে আসলাম যে সত্যবাদীর একটা কথা আর মিথ্যেবাদীর হাজারটা কেন লক্ষ কোটিটা কথা, এটা তার কথা শুনলেই বোঝা যায়। তো আপনাদের মনে আছে যে আমি আগে একটা ভিডিও যেটা করেছিলাম, যেটা ওর ভিডিও দেখে, ওর যে ভিডিওটার উত্তর আমি দিয়েছিলাম, সেখানে ও কি বলেছিল, কি দাবি করেছিল, সঙ্গীতাদির কাছে দাবি করেছিল যে আপনি আমাকে কোনো কাগজ দেখান, কোনো মানে নথি, কোনো দস্তাবেজ দেখান যার মধ্যে আমার সই আছে, যার মধ্যে আমার সই বা সিগনেচার আছে, আর সেখানে আমি 20 লক্ষ টাকা আমার হাজব্যান্ডের কাছ থেকে দাবি করেছি, এরকম কোনো কাগজ দেখান। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি পরিষ্কার, যেহেতু একদম দুঃখতি রাগটা, ওদের যে নাচটা, পুরো টিমের যে একটা হচ্ছিল, যেটা চলছিল, সেই নাচটা যে ধরে নিয়েছিলাম যে এটা সেটেলমেন্ট মুখে মুখে, যেরকম আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট আমরা সবাই জানি প্রথম স্টেজে সেটা মুখে থাকে, সেটা যখন পুরো ডিল ফাইনাল হয়ে যায়, তখন যখন সেটা এক্সিকিউট করা হয়, যে দিন এক্সিকিউট করা হয়, সেই দিন তার আগেই সমস্ত কিছু লেখা দুতরফের তরফ থাকে, একজনের মানে দুটো কপি থাকে, দুজনের কাছে দুটো কপি থাকে, হ্যাঁ, হয়তো উকিলও হয়তো একটা কপি রাখতে পারে, যা হোক এরকম। তো সেই ক্ষেত্রে 20 লক্ষ টাকার কোনো রকমভাবেই কোনো এভিডেন্স দেওয়া সম্ভব নয়। এবার
একটা কথা আরশ বলেছে যে হয়তো কি সঙ্গীতা ম্যাডামের কাছে এই যে খবরটা এসছে এটা কি ইচ্ছা করে বলা হয়েছে, যাতে সঙ্গীতা ম্যাডাম সেটা যখন বলবে তারপর পরে ওরা অস্বীকার করবে, যাতে সঙ্গীতা ম্যাডামকে মিথ্যেবাদী সাজানো যায়। হতে পারে, জানেন এখানে কত লোকে কত ডবল গেম খেলে। তো সেখানে বন্ধু সেজে কেউ এরকম একটা মিথ্যে খবর দিয়ে দিল, এটা এই অ্যাঙ্গেলটা আমাকে ভাবতে বাধ্য করলো কে না আরশ। এবার আমি যতদূর জানি সঙ্গীতা ম্যাডাম সে একদম অথেন্টিক খবর না পেলে কোনো কথা বলবে না। তো যে বলেছে সে মানে হয় ওই তরফের কাছ থেকে আর কি টিপ পেয়ে আর কি বলে কাজ টাস্ক পেয়ে এটা সঙ্গীতা ম্যাডামের কানে তুলেছে, যাতে ওনাকে পরবর্তীকালে মিথ্যে বলার সাবিত করা যায়, যে আপনি প্রমাণ দেখান। আর জানেন এইগুলোতে কিন্তু প্রমাণ ওরকমভাবে হয় না। তো সেইটা আমি তখন শুনেছিলাম যে টিন বলছে যে কোনো সই করা আমাকে কাগজ দেখান, তখনই আমি ওকে একটা কথা বলেছিলাম কি, যে তাহলে তুমিও কোর্টের সেই অর্ডারটা দেখাও যেখানে কিনা কোর্ট বলছে তোমাকে যে তুমি এই যতদিন না তোমার বাচ্চা সংক্রান্ত বিষয়টা হচ্ছে, বাচ্চাকে তুমি পাবে না, বাচ্চার সাথে তুমি দেখা করতে পারবে, এই যে তার যে নিষ্পত্তি যতদিন না হচ্ছে ততদিন তুমি বাচ্চার সম্পর্কে কোনো কথা মুখে আনবে না। ও নিজেই বলেছিল, মনে আছে নিশ্চয়ই, আগের ভিডিওতেই ও বলেছিল যে কোর্ট থেকে বলেছে, তাই বারণ করা হয়েছিল, তাই জন্য আমি বাচ্চার সম্পর্কে কোনো কথাও তুলিনি। যখন এমনকি রিকভারিতেও গেছি তখন আমি বাচ্চার সম্পর্কে কথা তুলিনি, কারণ এটা কোর্টের অর্ডার ছিল, কোর্ট থেকে বলা হয়েছে। তো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, কেউ এখানে বোকা নেই যে কোর্ট মুখে মুখে কোনো কথা বলে না। কোর্ট যখনই কোর্টে কোনো কথাবার্তা হয় দেখবেন নিচে একজন স্টেনো থাকে, টাইপ রাইটারে সে টাইপ করতে থাকে। এখন হয়তো টাইপ রাইটারটা তুলে গিয়ে হয়তো সেখানে কম্পিউটার জায়গা নিয়েছে, বাট যাই হোক, যা যা কথা হয় সে যেটা আর কি বাদী বলছে, যে বিবাদী বলছে, বা লয়াররা বলছে, বা আর কি বিচারপতি বলছে, সমস্তটা লেখা হয়, লিখিত হয়, তারপর গিয়ে কপি দেওয়া হয়। তো সেক্ষেত্রে কোর্ট কখনো কোনো কথা মুখে মুখে বলে দেবে না যে তুমি তোমার বাচ্চার সম্পর্কে কথা বলো না। আর সেটা যখন ওরা বুঝে গেছে, ওদের লিগ্যাল টিম যখন বুঝে গেছে, যখন আমি এটা দাবি করেছি যে দেখাও, তখন কি করলো, এই লাইভে টিন সবার আগে এসে কি মানে এই কথাটাকে কীভাবে ইনভ্যালিড করলো, বললো যে আগের যে উকিল ছিল কি বাপি মনে হয় সামথিং তার নাম, সেই দাদা বারণ করেছে, সেই দাদা বারণ করেছিল। আগের দিন ছিল কোর্ট থেকে বারণ করা হয়েছিল, তারপরেই কালকে লাইভে বললো কি যে আমার আগের যে উকিল ছিল যে বাপিদা সে বারণ করেছিল। তো কথাটা সে কি বলেছে সেটাও বললো যে তুমি এখন বিনা অনুমতিতে বাচ্চার সাথে দেখা করতে যেও না। ভালো করে শুনবেন, পয়েন্ট টু বি নোটেড। উনি একজন উকিল মানুষ, উনি কি বলেছেন যে তুমি বিনা অনুমতিতে বাচ্চার সাথে দেখা করতে যেও না। কথাটা পলিটিক্যালি একদম রাইট, লিগালি একদম রাইট, বিনা অনুমতিতে যেও না। অনুমতি নিয়ে যেও না সেটা তো বলেনি, অনুমতি পাওয়া সত্ত্বেও যেও না সেটা তো বলেনি, বা অনুমতি নিলেও তুমি দেখা করতে পারবে না সেটা তো উনি বলেননি। উনি তো কথাটা ঠিক বলেছেন। তো সেক্ষেত্রে চ্যানেল দুটো বন্ধ করার জন্য ওকালতনামা সন্দীপের কাছে পৌঁছে গেল, ঠিক আছে, রিকভারি হয়ে গেল, 498A কেস জমা দেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে গিয়ে রিট জমা দেওয়া হয়ে গেল, এত কিছু হয়ে গেল, 1 বছর কেটে গেল, সব জায়গায় ঘোরা বেড়ানো, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, সব কিছু হয়ে গেল। সবার শেষে কোনটা হচ্ছে, এখন কি বলছে যে আমি বাচ্চার সাথে দেখা করার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা করেছি। কেন এটা যখন থেকে মানে যবে থেকে ওখান থেকে বেরিয়েছিল তার পরের দিনই তো বাচ্চার সাথে দেখা করার জন্য এই স্টেপটা নিতে পারতো, তাহলে নিতে পারতো না। তো আজকে ভিডিও শুরুতে দেখলেন যে যেই দিদিভাইয়ের কথা বলছে, যে আমি শুনলাম এই দিদিভাই বলল যে আমার ছেলেকে নাকি বোঝানো হয়েছে যে আমি মারা গেছি। তো 1 বছর একটা মা তার বাচ্চাকে দেখতে আসে না, যদি আমি মানছি ওয়াইল্ড স্বপ্নে একটা প্যারালাল ইউনিভার্সে গিয়েও যদি মানছি যে সন্দীপ রায় এটা বলতে বাধ্য হয়েছে। কি বলবে যে তোর মা আছে, জয় শ্রীরাম করে বেড়াচ্ছে তাই জন্য সময় নেই, তোর মা আছে এখন ওই একটা বন্ধু কি যেন বলে কবিতা চোর বন্ধু, তার সাথে এখন কি যেন ওটা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে সেই জন্য সময় হচ্ছে না, তোর জ্বর, তুই জ্বরে হয়তো 1বার 2বার মা মা বলেওছিস, কিন্তু তার এখন সময় নেই শোনার সেটা, কারণ সে অনেক দিন ধরে পুরো মানে গুছাচ্ছে ভ্যালেন্টাইন্স উইক মানাবে বলে, কোথায় কোন ছোট সুন্দর বালিশের মতো যে থাকে না লাভ সাইনের বালিশ, কোথায় হচ্ছে সুন্দর গোলাপ, কোথায় ভালো দামি চকলেট, তারপর হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ, মানে আমার ছেলের যে মানে আমাদের সোনা বাবার বাবা যেরকম স্মার্ট ওয়াচ একটা কোনো দিদির কাছ থেকে পেয়েছিল
ঠিক সেরকম, বরং তার চেয়ে আরও ভালো স্মার্ট ওয়াচ এই সমস্ত কিনে সে তখন ব্যস্ত যে কিভাবে এই ভ্যালেন্টাইন উইকটা মানানো যায়। তারপর কি সেজে গুজে দুজনে ম্যাচিং করে, সে যে কালারের পাঞ্জাবি পরবে আমিও সেই কালারের পরবো শাড়ি দিয়ে, মা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অভিসারে পাঠাচ্ছে। সে সময় এগুলো করছে, সময় নেই। কি বলবে একটা মাকে, মানে যে মা ঘুরে তাকায়নি 1 বছর, সেদিন এই ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেল, যে রেস্টুরেন্টে মানাতে গেল, সেখানে বসে রিলস বানানো হচ্ছে। কি গান চুজ করেছে? আমার আর 10 কিছু লাগবে না, শুধু তোমাকে চাই জান। তার মানে ক্লিয়ার ইন্ডিকেশন যে বাচ্চা কাচ্চা আমার কোনো কিছু দরকার নেই, শুধু তোমাকে পেলেই হবে। যে মানুষটার সাথে আমি এখন বসে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছি, শুধু সেই জানটা হলেই আমার দরকার, আর কোনো কিছু দরকার নেই। তাহলে কি বলবে? আপনি হলে কি বলবেন? আপনি ধরুন একজন মা, তার বাবা তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে অন্য কোনো নারীর হাত ধরে চলে গেছে, তার সাথে সংসার করছে, ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে। আপনি কি বলবেন আপনার বাচ্চাকে? কি বলবেন? মানে আপনার মনের মধ্যে আশ থাকবে ততদিন যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, ততদিন হয়তো আপনি বলবেন বাবা কাজে গেছে, বাবা একটা কাজ করতে গেছে। সেক্ষেত্রে এই যে যখন কাজে যেত, মা যখন কাজে যেত, তখন তো বাবাও যেত। একটা সময় এই ঠাম্মি বুঝিয়ে সুজিয়ে রাখতো বাচ্চাকে যে তোমার মা বাবা কাজ করতে গেছে, দাঁড়াও আসবে, তোমার জন্য চকলেট নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে, তোমাদের মা বাবা কাজ করতে গেছে। কিন্তু বাবাকে ছেড়ে মা তো কাজ করতে গেছে, সেরকম তো বাচ্চা প্রথমে দেখেনি কোনোদিনও, তো তার তো বুঝতে একটু সময় লাগবেই, তাই না? তো যখন প্রথম যেদিন শুনলো, যার মুখেই শুনুক যে বাচ্চা বলছে যে মা তো মরে গেছে, একবার জিজ্ঞাসা করেছে, তখন কিন্তু বলেছে মা মামার বাড়িতে আছে, কিন্তু যে জিজ্ঞাসা করেছে তার তো প্রাণে শান্তি আসছে না, তাই জন্য আবার জিজ্ঞাসা করেছে। তো সেখানে বলেছে মা মরে গেছে। তো আমি এটা আগেও বলেছি, এটা ওই মা বলতে ওটাকে ওই শিলাদেবীর মায়ের কথা বলেছে, ওর নিজের মায়ের কথা বলেনি। যদি তাই হতো তাহলে প্রথমেই এটা বলতো না যে মা মামার বাড়ি গেছে। মামার বাড়ি গেছে কথাটা কেন বললো? সে তো নিজেই বলেছিল, প্রথম আনসারটা ছিল মা মামার বাড়ি গেছে। তারপরে স্যাটিসফ্যাকশন আসলো না, সেই জন্য খুঁচিয়ে কোন মায়ের কথা জিজ্ঞাসা করলো না, যে মা মারা গেছে, যার মা মারা গেছে সেটাকেই বলে দিল যে মা মারা গেছে। তো সেটা শুনেই মা প্রথমে কান্নাকাটি শুরু করলো কেন? সবার আগে তো তখনই তার পরের দিন চলে যাওয়া উচিত ছিল কোর্টে, সে সময় কোর্টে চলে যাওয়া উচিত ছিল। কবে মারা গেছে শিলাদেবীর মা, কবে মারা গেছে, কবে অন্তিম সংস্কার হয়েছে, কোন মাসে? পুজোর সময়, গত বছর পুজোর সময়, ঠিক আছে? পুজোর সময় তার কিছু পরে আমি সব ধরছি যে সমস্ত কিছু সে সময় কোর্ট বন্ধ থাকে, কালী পুজোর পর কোর্ট খোলে, তখন কেন সঙ্গে সঙ্গে সে গেল না? এটা জানার জন্য, এটা বলার জন্য যে আমি আমার বাচ্চার সাথে একবার দেখা করতে চাই, আমি দেখবো আমার বাচ্চা আমি মরে গেছি ভাবে নাকি কি ভাবে। করতে পারলো না, সময় ব্যস্ত ছিল। তারপর যখন রিকভারি করতে গেল তখন বাচ্চার প্রসঙ্গ উঠতোই না, যদি না ওই ভালো মানুষ পুলিশটা জিজ্ঞাসা করতো সন্দীপকে যে আপনার বাচ্চা কোথায়। তখন ওই ভদ্রলোক, ওই পুলিশ উনি যদি না জিজ্ঞাসা করতো যে আপনার বাচ্চাটা কোথায়, বাচ্চার প্রসঙ্গ আসতো না। কারণ মা তখন বাচ্চার সোনা মাপতে ব্যস্ত, যে কতটা ভারী দেখি, সোনার হারটা কতটা ভারী, এরকম ভারী দেখছিল, ভার তুলছিল আর কি, মাপছিল, সেজন্য বাচ্চার কথা মনে হয়নি। তো সেই ভদ্রলোক প্রসঙ্গটা তুললো বলে অমাবস্যা বলে এই তো এখানে ছিল, পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কি দেখাবে বাচ্চাকে? কি দেখাবে? পাশের বাড়িতে না পাঠিয়ে কি দেখাবে? যে বাচ্চা তার দাদু বাবার দিকে কলসি তেড়ে নিয়ে আসছে, এইটা দেখাবে? নাকি মা নিজের জিনিসপত্র খোঁজার জন্য বাচ্চার জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটা দেখাবে? নাকি দিদিমা বলছে সেই যে নাইটিগুলো কিনেছিলি, সেই নাইটিগুলো কই রে, ওই নাইটিগুলো নিয়ে নে, এটা দেখাবে? কারণ নিজের থেকে একবারও মনে হলো না যে বাচ্চাটার কথা জিজ্ঞাসা করি, যে বাচ্চাটা কোথায়। কেউ একজনও করেনি, তো কি দেখাবে? বাচ্চাটাকে রেখে ওখানে কি দেখাবে? যে এরা জিনিসপত্র নিতে এসছে, তোমাকে নিতে চায় না, এটা আরো বেশি করে বোঝানোর দরকার ছিল। তো যখন বাচ্চার প্রসঙ্গ উঠলো তখন মা কি বললো, দেখা যাবে। সন্দীপ কি বললো, বাচ্চা দিয়ে কি হবে, বাচ্চা তো আমার। তখন কি বলছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, দেখা যাবে। কেন? তখনই তো বলা উচিত ছিল যে স্যার আপনি যখন কথাটা তুললেন, আপনি একটু বাচ্চাটাকে আপনার দায়িত্বে নিয়ে আসুন,
আমি একটু দেখবো, আপনার কাছেই থাকবে, আমি একটু দেখবো, দূর থেকে কথা বলবো, দিয়ে আমি চলে যাব। বলেছে? বলেনি, কারণ তার তখনও সে ক্রেতা খুঁজতে ব্যস্ত। সেই জন্যই সারা বিশ্ব দেখেছে যে একটা মা যে কিনা প্রায় মনে হয় 3-4 প্রায় 5-6 মাস পর বাচ্চা যেই বাড়িতে রয়েছে সেইখানে গিয়ে পৌঁছে আগে নিজের জিনিস খুঁজেছে, বাচ্চাকে না খুঁজে আগে নিজের জিনিস খুঁজেছে। সে আবার বড় বড় কথা বলে। হ্যাঁ, বাচ্চার প্রসঙ্গ আসলো তখনই, যখন স্ট্রাইকের প্রসঙ্গ আসলো। আর এখন তো ওর যে পোষা দালালগুলো আছে তাদের মধ্যেও অনেকে বলে দিয়েছে যে তুই বাচ্চাকে ভালোবেসে নিতে চাস না, তুই বাচ্চার একটা জেদাজেদি এসে গেছে তোর। কারণ জানে যে সন্দীপকে জব্দ করতে হবে কিভাবে, যে যদি বাচ্চাটাকে কোনোভাবে ছিনিয়ে নিই তাহলে ওকে আমি জব্দ করে দেবো। আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে না, চ্যানেলটা আমার সন্তান সম, ওটাকে আমি প্রসব করেছি। আর এটাকে তো পেট কেটেছিল, তখন তো অ্যানেস্থেশিয়া বুঝতে পারিনি, তাই না? এরকমই মনে হয়, নালে তার চ্যানেলের ওপর যেই আঘাত আসলো সে কাঁকিয়ে উঠলো। কিন্তু বাচ্চা দেখছে যে অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হচ্ছে কোনো সময়, সে সময় তার একবারও মনে হলো না। তো পারমিশন নিয়ে কেন দেখতে গেল না? এই তো সেই কদিন আগে, মাস হলো বলেছে যে বাচ্চার জন্য আমি কিছু একটা করছি। তার মধ্যেই গত 2-1 দিনের মধ্যে কি বললো, যে আমি পারমিশন পেয়ে গেছি, বাচ্চার সাথে দেখা করার পারমিশন পেয়ে গেছি। তাহলে এটা এত ইজি জিনিস ছিল, সেটা করতে এত সময় লাগলো কেন? সেই সময়ই তো উচিত ছিল বাচ্চার সাথে দেখা করা, কিন্তু সে করেনি, কারণ তার দরকার ছিল না। যদি ওই স্ট্রাইক দুটো না পড়তো তাহলে আজও ওই যে জেদাজেদিটা দেখিয়েছে না, সেটা করতো না। তো যাই হোক, মিথ্যে কথা প্রচুর বলে, কারণ বলছে আমরা নাকি আমরা তো কোনো কেস এরকম করিনি। কেন মনে নেই 498 এই কেসটা, যেখানে कितने आदमी थे सरदार 16 आदमी थे, फिर भी कुछ नहीं उखाड़ पाए। संदीप और उसकी फैमिली बेल लेके उड़न छू मैं चिड़िया फिरंगी করে চলে গেল, বুঝছিস? তো এবার হচ্ছে গিয়ে বলছে দিদির কথা, উফ বাবা, দিদি বলেছিল মানে ভালোভাবে বলেছিল যে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে। হ্যাঁ, সেই দিদির কত সুখ্যাত করেছিল, আপনারা সবাই শুনলেন তো। আর এই ভিডিওটা যখন আপনারা এই লাইভটা দেখবেন না, তাতেই বুঝবেন যে হতেই পারে যে একটা চ্যানেল আপনি খুলেছেন, তাতে আপনি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেন তাহলে চ্যানেল এমনিতেই রিচ ডাউন হয়ে বন্ধ হয়ে যাবে, তার জন্য চ্যানেল ডিলিট করার প্রয়োজন পড়ে না। কিন্তু এই সন্দীপের দিদি, সে চ্যানেল দুটো ডিলিট করেছিল কেন? দিদি জামাইবাবু কেন করেছিল? কারণ ওগুলো হচ্ছে জলজ্যান্ত এভিডেন্স। এই যে বলেছে না, সন্দীপরা যখন খোলাসা করে দিল, বলতো যে তোদের চ্যানেলে না কোনো ইনকাম আসে না, তোদের চ্যানেল দিয়ে কোনো ইনকাম আসে না। তো সবাই বুঝে যাবে। সন্দীপ এই লাইভটাতে বলেছিল যে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন, তো যেরকম আপনারা তো যারা ইউটিউব করেন তারা জানবেন যে কত ভিউজ হলে কত টাকা হয়। সেই কথাগুলো যেই সন্দীপরা লাইভে বলল, সঙ্গে সঙ্গে চ্যানেল দুটো উড়িয়ে দিল, একেবারে ডিলিট করে দিল, যাতে কেউ এভিডেন্সই না পায়। ওরা যে কীরকমভাবে প্রথম দিকে থাকতো না থাকতো, সমস্ত কিছু জাস্ট উড়িয়ে দিল। ঠিক এই কারণে, শুধুমাত্র এই কারণে, যাতে সবাই আমরা হিসাব করে জেনে নেব যে ঠিক কত লাখ টাকা এই সন্দীপদের বেচে তার দিদি ইনকাম করেছে, দিদি জামাইবাবু। তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। আর বললাম না যে বাসি মুখে যে লাইভটা, সেটাও ডিলিট করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ মানুষ প্রমাণ চাইবে, যা কথা ওখানে বলেছে তার প্রমাণ চাইবে, যেটা দেওয়ার পক্ষে তাদের পক্ষে সম্ভব নয়। আর এই যে দিদির শিক্ষায় শিক্ষিত এই যে বোন, এখন ননদের থেকে বোন হয়ে গেছে বেশি, তো সেই শিক্ষিত বরাবরই এরা দুজনেই, ওদের একটাই ইজি টার্গেট, সেটাকে শিলা দেবী। চিন্তা করে দেখুন, এই সময় টিন কি বলছে যে কোনো মা কি কোনো কারুর মেয়ে বা তার ছেলের সংসার নষ্ট করে দিতে পারে? বাট আজ সেও নিজের সংসার ভেঙে কার ওপর দোষ দিয়েছে না, শিলা দেবীর ওপর। কারণ জানে এর আগেও ওনাকে এরকম বিষয় নিয়ে তার নিজের সন্তান ছোট করেছে, তো কোনো অসুবিধা হবে না, লোকরা বিশ্বাস করে নেবে। কিছু অন্ধভক্ত আছে, তারা বিশ্বাস করে নেবে। তাকে নিজেরা ওখানে নিয়ে গিয়ে, এই শিলা দেবীকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে নিজেরা নিজেদের মতো করে চিকিৎসা করিয়ে তারপর কি বলছে যে আমাদের সংসার ভেঙে যাবে, সংসারে আগুন ধরে যাবে।
তা এখান থেকে নিয়ে যা, নিয়ে কোথায় রাখ না ব্যারাকপুরে। ব্যারাকপুরে যে কথাগুলো সন্দীপ বাধ্য হয়ে দেখবেন আপনারা এই লাইভে, ও বলেছে অনেক কথা, যে যেখানে এই সন্দীপের জামাইবাবুর মা তিনি একা থাকেন, তো চেষ্টা করেছিল যাতে মামুনিকে ওখানে গিয়ে রাখতে পারে, মামুনি রান্না বান্না করবে, দেখাশোনা করবে ওনার। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, এই হচ্ছে আসল ব্যাপার। পুরো ভিডিও আপনারা লাইভটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, কালকে একটা কথা বললো যে কিসব এক একটা কথা আমি শুনি বাবা, সত্যি অবাক হয়ে যাই। নিজেরাই 20 লক্ষ 20 লক্ষ কিসব কথা, নিজেরাও তো মানে এইসব করবে, আবার লোককে টুকিয়ে টুকিয়ে একটু একটু করে দেবে যাতে তারাও বেছে বেছে আর কি সেটা নিয়ে ভিডিও করতে পারে। ও রিয়েলি 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 সত্যি তুমি টুকিয়ে টুকিয়ে দাও না, না তুমি যা বলো একদম নিজে বলো। তো সেই জন্যই তোমার এই যে প্রথম যে দালালটা যাকে তুমি হায়ার করেছিলে, তোমার এজেন্ট কাম দালাল, সেই জন্যই আর কি বলতে পারলো যে তোমার বাড়িতে 17 তারিখ রাত্রে মাটিতে বিছানা পাতা হয়েছিল কি মাদুর পেতে তুমি নিচে চলে এসেছিলে। তাকে সে কি তোমার বেডরুমের ভেতরে ছিল? তুমি কি এরকমভাবে টুকিয়ে তাকে দাওনি? তোমার একটা কথা, অনেক কথা। তোমাকে আজ তুমি বলছো যে বাবা মা, আসলে প্রবলেমটা কি হচ্ছে বলো তো, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে তো এটাই সবাই নিতে পারছে না। না, সে কি করে নেবে বলো তো? যেই বাবা মায়ের সম্পর্কে তোমারই সো কল দিদিরা সবাই বলেছিল যে মারতে মারতে বার করেছে। ওই যে যেই দিদি আজকে ভিডিওর মধ্যে বলে না, যে আর কি যাকে একসময় তুমি বলেছিলে যে ঘাড়ে কাঁঠাল ভেঙে খায়, বুঝতে পারলাম তাকেই আজকে উত্তরটা তুমি দিলে তোমার এই দাদা সংক্রান্ত, সেটা পরে আসছি। কিন্তু তোমার মা বাবা যে সময় তোমার দাদার বিয়ে, সে সময় তোমাকে যে মারতে মারতে বার করে দিয়েছিল, সে সময় যদি সরকারের বাবা এসে হাতটা না ধরতো, তুমি তো রাস্তায় যেতে, তখন তোমার কি করার, মানে কি করতে তুমি কি করতে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, নাকি আবার শ্বশুরবাড়িতে চলে যেতে? সেই সময় যখন তোমায় বার করে দিয়েছিল, তুমি চিন্তা করে দেখো দিনকাল এত খারাপ, সেখানে তোমার বাবা মা এটা চিন্তা হলো না তো যে আমাদের এরকম একটা মেয়ে, যুবতী মেয়ে, তাকে আমরা বার করে দিচ্ছি, তাকে আমরা এইভাবে বার করে দিচ্ছি, ঘর থেকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি, কিসের জন্য? না ছেলের যাতে বিয়ে না ভেঙে যায়। সেই মেয়েটার এখন কি হবে যদি রাস্তায় যদি একটা কোনো বিপদ আপদ হয়? মানুষের অ্যাক্সিডেন্ট কত রকমের হয়, বা বার করে দিচ্ছি, যদি মেয়েটা ভুলবশত কিছু একটা করে ফেলে, যদি মেয়েটা নিজেই নিজের সাথে কোনো খারাপ কিছু করে ফেলে, তাহলে কি হবে? আমরা তো আমাদের মেয়েকে হারাবো। তোমার মা বাবা কি সেটা চিন্তা করেছিল? তো যারা তোমার মা বাবার দিকে আঙুল তোলে না, খুব মানে বুঝে শুনেই আঙুল তোলে। আমি বলেছিলাম যে এটা যদি আমার মেয়ে হতো, আমার ছেলেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম, যে তোর বিয়ে হবে না হবে পরের কথা, কিন্তু আমার মেয়ে এখন তাকে শ্বশুরবাড়ি থেকে আমি নিয়ে চলে এসেছি দায়িত্ব করে, আমি কি করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই? তো দোষ তোমারও ছিল। কেন তুমি ঘাড় ধাক্কা খেয়েছো তুমিও জানো, কারণ তুমি বাপের বাড়িতে এসে চুপচাপ তো আর মনের দুঃখে বসেছিলে না, এসেই তুমি উঠতে শুরু করেছিলে। সেই জন্য তোমার দাদার কানে অনেক কিছু এসেছিল, সেই জন্যই সে ভয় পেয়েছিল যে এই সব কথা যদি আমার শ্বশুরবাড়িতে চলে আসে, যে আমার বোন বাড়ির থেকে বেরিয়ে বা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এখন কি করছে, ঘুরে বেড়াচ্ছে, কি করছে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। সেই জন্য সে নিজের প্রেম করে বিয়ে, ভালোবাসা বাঁচাতে গিয়ে তোমাকে দিয়েছে আচ্ছা করে। তো সেটা ঠিকই আছে, তুমি তো এমনিতেও তোমার দাদার মুখেই শুনলাম যে এখনও তুমি খাও, কি অবস্থা, তাই না? নিজে ইনকাম করছো, সমস্ত কিছু নিজে করছো, নিজে খাচ্ছো, অথচ অন্যের মারধরও খেয়ে থাকতে হচ্ছে তোমাকে। এটাই তোমার লাইফ, এই লাইফটাই তুমি বেঁচেছিলে। তো যাই হোক, এবার চলে আসি দাদার প্রসঙ্গ। বুঝলাম যে ওই যে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায় যে দিদির সম্পর্কে বলেছিল, সেই দিদিকেই উত্তরটা দিল যে এই যে তোমরা বলছো না যে দাদা নাকি আমার পয়সায় বিরিয়ানি খায়, আমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, এটা না একদম ভুল কথা। তো ভালো কথা, খুব ভালো কথা। তো তোমার দাদার তোমার সাথে তাহলে কিসের স্বার্থ আছে? দেখো, তুমি আজকে ভিডিওর মধ্যে কি বললে যে একজনের ভিডিও তুমি দেখেছো, একটা দাদার ভিডিও, সেটা কে আমি খুব ভালো করে বুঝতে পারছি, যাকে এখন আমরা সবাই দুখেন বলে ডাকছি। সেই দুখেনের ভিডিও থেকে তুমি জানতে পেরেছো যে সন্দীপের সাথে সীমার কি সম্পর্ক, তাই না? ও যেটা বলেছে তুমি সেটা বিশ্বাস করছো? ও বাবা, যা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সীমার সাথে সন্দীপের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি যা জানার আমি জানি, কিন্তু তার সত্ত্বেও একটা কথা দর্শকরা সবাই অনেকেই আছে যারা নেগেটিভলি দেখে, তারা বলে যে সীমা আর কি ওখানে গেলে ওর ভিউজ হবে। তাহলে এটা সত্যি কথা, ওখানে যদি যায় ভিউজ হবে। তো এটা তো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না যে ওখানে গেলে ওর ভিউজ হবে। তো সেই জন্য ও সন্দীপের বাড়িতে বারবার যেতেই পারে ভিউজের জন্য। ভিউজ মানে কি, ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে। আর শুধু তাই নয়, সন্দীপের
যারা ভালোবাসার মানুষরা তারা সন্দীপকে যখন গিফট করেছে, এর আগে দেখেছি তার সাথে সাথে সীমাকেও কিছু না কিছু একটা পাঠিয়েছে, কারণ সন্দীপের দুর্দিনে সীমা গিয়ে দাঁড়িয়েছে বলে। তো সেটা যদি দেখতে চাই তাহলে প্লেন আমরা দেখতে পাচ্ছি যারা স্বার্থ নিয়ে ভাবে তারা দেখবে যে হ্যাঁ চলো সীমার মেনে নিচ্ছি সন্দীপের সাথে একটা স্বার্থ আছে, বাট তোমার দাদার সাথে কি স্বার্থ আছে? মানে এরকম তো নয় আজকের ডেটে কোনো মানুষ ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়, তা তো নয়। তাহলে কি টাকা পয়সা দিচ্ছ না? তাহলে কি দিচ্ছ? এই যে দুঃখেনের কথা যদি তুমি বিশ্বাস করে থাকতে পারো, যেখানে সন্দীপ বলছে যে সীমাকে মায়ের চোখে দেখে, তো মা ছেলের সম্পর্কে কথা যখন হচ্ছে, অবশ্য মা ছেলেকে তো নিজেই তুমি শুইয়েছ, আর কি বলবে, লোক দিয়ে, তাই না? কারণ যারা শুইয়েছে তাদের সেই ভিডিওগুলো তো তুমি তোমার কমিউনিটিতে দিয়েছিলে, কারণ তুমি সেগুলো বিলিভ করেছিলে, তাই না? তো সেক্ষেত্রে যেখানে মা ছেলেকে শুইয়ে দিতে পেরেছো, তো সীমার সাথে সন্দীপকে শোয়াতে তোমার আর ক মিনিট লাগবে? তো বলছি শোনো না, যে এই যে দাদা বোনের মধ্যে কি এটা হয় না? দাদা বোন, বাবা মেয়ে, এদের মধ্যে এগুলো হতে পারে না? তুমি যে বিশ্বাস করলো তো আমরা বিশ্বাস করতে পারি না এরকম ধরনের কোনো বিষয়, কারণ দেখছি কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে এরকম, তাও কি নিজের গাঁটের পয়সা খরচা করে। এইটাতে আমার আরও ইয়ে লাগছে যে তাহলে মানে তুমি টাকা দিচ্ছ না, পয়সা দিচ্ছ না, তাহলে কি এমন দিচ্ছ যার জন্য লোক গাঁটের পয়সা খরচা করে আমি তোমাকে এরকমভাবে হেল্প করছে? দেখো, আমাকে কিন্তু দোষ দেবে না, তুমি যেহেতু ওই দুঃখেনের কথা শুনে সীমা সন্দীপেরটা বিশ্বাস করেছো, তাই জন্য তোমার এই কথাটা শুনে কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুমি তোমার ভিডিওর মধ্যে যেটা বলেছো যে ওনার কোনো রকম তুমি টাকা পয়সা দিয়ে কোনো রকম কোনো হেল্প করছো না, এরকমও ব্যাপার নয় যে তোমার কাছ থেকে মানে উনি ভিডিও করে কোনো আলাদা করে পয়সা পাচ্ছে, ওরকম কোনো বিষয় না, কারণ উনি ভিডিও ওরকমভাবে করেই না। ওনার মানে ইউটিউব থেকে আর্নিং করার খুব একটা মোটিভ আজ অবধি এখন আমি দেখতে পাইনি। তো তার মানে এই সীমার যে স্বার্থটা সন্দীপের সাথে রয়েছে, ভিউজ, আর্নিং, সাবস্ক্রাইবার, সেই স্বার্থটাও কিন্তু তোমার এই দাদার সাথে তোমার নেই। তাহলে তুমি কি এমন দিচ্ছ যে যার জন্য সে নিজের গাঁটের পয়সা খরচা করে তেল মানে সেই গাড়ি ভাড়া করে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তারপর হচ্ছে গিয়ে পানশালা, সেই চাইনিজ চীনা রেস্তোরাঁর পানশালা, যেখানে কিনা সুন্দর টেবিলের মধ্যে দেখা গেছে যে গ্লাস এমন একটা পানীয়, যে পানীয়টা কিন্তু হার্ড ড্রিঙ্ক দেখেই বোঝা যাচ্ছে। তো এমন কি আছে স্বার্থ, এমন তুমি কি দিচ্ছ যে কিনা বিনা স্বার্থে এরকমভাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, উল্টে তোমার পিছনে পয়সা খরচা করছে? এরকম তো নয় যে তুমি একটা কোনো গরিব দুস্থ ঘরের মেয়ে, যে আইফোন সবচেয়ে টপ মডেল, অবশ্য তারপরে মডেল বেরিয়ে গেছে, সবচেয়ে টপ মডেল এতদিন অবধি যা ছিল সেই ফোন ব্যবহার করছো। কত টাকা তুমি ইউটিউব থেকে ইনকাম করো আমরা সবাই জানি, প্রায় লাখের কাছে টাকা ইনকাম করো ইউটিউব থেকে। তারপর হচ্ছে গিয়ে তোমার প্রমোশনাল ভিডিও এই টিন এখন ভাবছে যে কত কিছু, একটা সময় আসবে তখন চিন্তা করে দেখবে, তখন চারপাশটা খালি হয়ে যাবে। তো এই যে 20 লক্ষ টাকার গল্প যেটা আছে, সেই গল্পটা মুখে মুখে হতেই পারে। তো যাই হোক, যদি না হয় তো না হবে। তো আরেকটা কথা বললো, যেটা লাস্ট না বললেই নয়, সেটা হচ্ছে যে 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে যখন সরে গেছিলো, আমি চাইলে তখনই এটার বিরুদ্ধে একটা কেস করতে পারতাম, কিন্তু আমি করিনি, ছেড়ে দিয়েছি। কেন করবে? 5 লক্ষ টাকার মোকাবিলা কি ওই মাটির তলায় গর্ত থেকে যেগুলো উঠেছে 15 লক্ষ টাকার মূল্যের, সেটার সাথে কি কোনো ম্যাচ আছে? 5 লক্ষ গেছে কিন্তু 15 লক্ষ এসছে। তখন যদি 5 লক্ষ নিয়ে ও কেস করতো, সঙ্গে সঙ্গে সন্দীপরাও কিন্তু 15 লক্ষ টাকার জিনিস যেগুলো হারিয়ে গেছে ওদের বাড়ির থেকে, সেটা নিয়ে কেস করতো। তখন ওই জিনিসগুলো ওই ভাঙা গড়ার খেলায় পুরোপুরি সরিয়ে দেওয়া হয়নি, হয়তো তখনই পেয়ে যেত। তাই জন্য বলেছে 5 লক্ষ যাক, এদিকে তো রয়েছে কি, তাই তো? সব সন্দীপের মুখে যে কথাগুলো বলে শুনেছি, অন ক্যামেরা এসে বলেছে, ও কোনো তার মধ্যে সত্যতা আছে ও জানে নিশ্চয়ই, তাই জন্যই বলেছে। তো যাই হোক, সেই জিনিসও বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই জিনিসও সন্দীপ যদি চায়, সন্দীপ বার করে নিতে পারে। কোথায় কি হয়, কে কি করছে, কে শুধু মজুরিটা রাখছে, ওই যে পলাটা শুধু মজুরিটা রেখে কেন যে 900 টাকার, যেটা মানে কমসে কম 1200-1500 টাকার নিচে যে পলাগুলো হয় না, সেগুলো 900 টাকায় দিচ্ছে। কি করে দিচ্ছে, তার কি এমন কাজ আছে, তার পিছনে তাকে যখন মানে জায়গা মতো বসে ইন্টারোগেশন করা হবে, সে বলতে বাধ্য, সে একদম গড়গড় করে সব বলে দেবে যে কি হয়েছে। তো এই যে ছেড়ে দিচ্ছি বলো না, অনেক কাজ আছে। তো অনেক এইসব না আমাদেরকে শিখিও না,
যারা মাথার মধ্যে বুদ্ধি রাখে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে এখন আপাতত এইটুকুই বলে গেলাম। অবশ্যই এরপর আবারও আসবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।